প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। শুরুতেই বাংলা সংবাদ শিরোনাম। ঢাকায় বিমান বিধ্বস্তে ১৯ জন নিহত। শেখ হাসিনার দুই চাচাতো ভাইসহ ৭৩ জনের নামে মামলা। যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন বলছেন এশরাক হোসেন। ইশাকের বক্তব্য নাসিরুদ্দিনের চেয়ে কয়েকগুণ নিচু লেভেলের বলেছেন শারজিজ। ক্রমান্বয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল হয়ে যাচ্ছে বলেছেন রিজভী। নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গৃহবধূর মৃত্যু। কমিটি ঘোষণা ৭ দিনের মাথায় এনসিপি ৬ নেতার পদত্যাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ঢাকায় বিমান বিধ্বস্তে ১৯ জন নিহত। ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। সোমবার ২১ জুলাই ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ও ৬ অ্যাম্বুলেন্স কাজ করছে। এদিন দুপুর ১:০৬ বাংলাদেশ বিমান বাহিনীর F-7BGI প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল নামের একটি ভবনের ক্যান্টিনের ছাদে গিয়ে আসলে পড়ে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনার খবরে স্বজনদের অনেকেই ঘটনাস্থলে ছুটে গেছেন। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। অনেকে প্রিয় মিকটির সন্ধানে এদিক ওদিক হন্যে হয়ে ছুটছেন। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। ভয়াবহ এ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ওই দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শেখ হাসিনার দুই চাচাতো ভাইসহ ৭৩ জনের নামে মামলা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই চাচাতো ভাই, খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলসহ মোট ৭৩ জনের বিরুদ্ধে খুলনায় মামলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত, নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি সাধন ও অন্যান্য জেলার সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য টায়ারে আগুন লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে এ মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ২০ জুলাই ভোর ৫:৪টার দিকে তাদের দুজনকে নগরীর কলেজিয়েট স্কুলের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া দুই আসামি হলেন নিরালা ছবেদাতলা মোড়ের বাসিন্দা মোহাম্মদ আব্দুর রহিম গাজীর ছেলে ইব্রাহিম গাজী এবং টুটপাড়া আমান মহল্লার বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে জিনার হোসেন। এছাড়া অজ্ঞাত আরও ৭০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫৫ জনের নামে মামলা হয়েছে। এছাড়াও মামলায় দুজনকে আটক করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে উচ্ছেদ করার ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে সরকার বিরোধী বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন বলছেন এশরাক হোসেন। বিএনপি নেতা এশরাক হোসেন বলেছেন, যেখানে মব দেখবেন সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। তিনি বলেন, রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, ভারতের আগ্রাসন বিরোধী। অন্য যে কোনো দেশ, সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, তাদের আমরা থোড়াই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ। ইশরাক হোসেন বলেন, আমাদের নেতার ব্যাপারে যখন কটূক্তি করা হবে অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন। কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়্যাক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। রাজনীতি অনেক দূরের কথা, আপনাদের প্রাইমারি স্কুলে পাঠানো দরকার। তিনি বলেন, স্বৈরাচার খুনি হাসিনার সবচেয়ে কাছের সচিবগুলোকে তাদের পাশে এনে বসাচ্ছে। মুরাদনগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিছুদিন আগে, ৩ জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রথমেই বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করা হলো, পরে দেখা গেল তাদের আত্মীয় এদের প্রশ্রয় দিচ্ছে। আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যমের সঙ্গে কথা বলে যে ভাই আপনারা যান, গিয়ে ইনভেস্টিগেট করেন। তিনি আরও বলেন, গণমাধ্যম এখনও স্বাধীন হতে পারেনি, তারা এখনও ভয় পায়। আগে ভয় পেত হাসিনাকে, এখন ভয় পায় এদের। ভয়টা কিভাবে এলো? মব জাস্টিস। নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গৃহবধূর মৃত্যু। নরসিংদীর রায়পুরা উপজেলার শারদাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মোমেনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ২১ জুলাই সকালে উপজেলা শ্রীনগর ইউনিয়নের শারদাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুনের পরিবারের দাবি, গুলির আঘাতে তিনি মারা গেছেন।
তিনি একই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে কুন্দল চলছিল। তার জেরেই সোমবার ভোরে বালুরচরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়। রায়পুরা থানার অফিসার ইনচার্জ তদন্ত প্রবীর কুমার ঘোষ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সহিংসতা এড়াতে এলাকায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ইশাকের বক্তব্য নাসিরুদ্দিনের চেয়ে কয়েকগুণ নিচু লেভেলের বলেছেন শারজিস। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির সম্প্রতি বক্তব্যের জেরে তর্ক বিতর্ক চলছেই। এর মাঝে বিএনপি নেতা ইশাক হোসেনের একটি বক্তব্যের কড়া সমালোচনা করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে ইশাক হোসেনের বক্তব্য তুলে ধরে বলেছেন, তর্কের খাতিরে ধরে নিলাম এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির সালাহুদ্দিন আহমেদকে নিয়ে যা বলেছেন সেখানে ব্যক্তি আক্রমণ করা হয়েছে এবং রাজনৈতিক শিষ্টাচারের সাথে যায় না। যদিও তিনি নাম উল্লেখ করেননি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ একজন মুখপাত্র জনাব ইশাক হোসেন গতকাল তার বক্তব্যে যা বলেছেন তার উল্লেখযোগ্য কিছু লাইন যদি একটু দেখি। 1. যেখানে মব দেখবেন সেখানে তাদেরকে উলঙ্গ করে উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিবেন। 2. নাসিরুদ্দিন পাটোয়ারি নামের একটা বেয়াদব বদমাইশ ছেলে। 3. এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতির ইতি আমরা সেখানে টেনে দিব। 4. রাজনীতি অনেক দূরের কথা, এদেরকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত। 5. ফেব্রুয়ারি থেকে নির্বাচন যদি একদিনও পেছানোর চেষ্টা করে তাহলে এই সরকারকে আমরা 1 ঘণ্টাও রাখব না। 6. অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট কি? কিছুই না। আমি মনে করি জনাব ইশরাক গতকালকে যা বলেছেন সেটা নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের চেয়ে কয়েকগুণ নিচু লেভেলের এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তার এই বক্তব্যের রাজনৈতিক শ্রদ্ধাবতীর বহিঃপ্রকাশ তো ঘটেইনি, বরং আওয়ামী লীগ তাদের সময় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তিরস্কার করে কথা বলত, সেই টোনে তিনি কথা বলেছেন। ক্ষমতাকে অপব্যবহার করার সর্বোচ্চ ক্ষোভ ঝেড়েছেন। আবেগ এবং রাজনৈতিক অপরিপক্কতার চূড়ান্ত এক্সিকিউশন দেখিয়েছেন। আমরা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে, অন্যদের চেয়ে ভালো কিছু করে এক্সাম্পল সেট করতে হবে। যত বড় দল তত বেশি দায়িত্ব। কমিটি ঘোষণা 7 দিনের মাথায় এনসিপি 6 নেতার পদত্যাগ। সিলেটের গোয়াইনঘাটে জাতীয় নাগরিক পার্টির এনসিপি কমিটি নিয়ে অসন্তোষ বেড়েই চলছে। উপজেলায় এনসিপির কমিটি ঘোষণার পরদিন থেকে শুরু করে 7 দিনের মধ্যেই পদত্যাগ করেছেন 6 নেতা। এর আগে গোয়াইনঘাটে 21 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। রোববার 20 জুলাই গোয়াইনঘাট উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী হাফিজ মোহাম্মদ আব্দুল হাফিজের কাছে এ পদত্যাগপত্র জমা দেন যুগ্ম সমন্বয়কারী এনামুল হক মারুফ, সদস্য তরিকুল ইসলাম, কিবরি আহমদ ও কামরুল হাসান। এতে তারা পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত বিষয়ের কথা উল্লেখ করেন। এ নিয়ে মোট 6 নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন। কমিটি ঘোষণার একদিন পরই 13 জুলাই সদস্য ফাহিম আহমেদ এবং পরদিন 14 জুলাই যুগ্ম সমন্বয়কারী নাদিম মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেন। নাদিম ও ফাহিম ব্যক্তিগত কারণ দেখালেও মূলত কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তারা পদত্যাগ করেছেন। গোয়াইনঘাট উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়কারী হাফিজ মোহাম্মদ আব্দুল হাফিজ একাধিক নেতার পদত্যাগের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। ক্রমান্বয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল হয়ে যাচ্ছে বলেছেন রিজভী। ক্রমান্বয়ে অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার 21 জুলাই সকালে রাজধানী শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের আরব আমিরাতের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো একটি কারাগার। গোটা বাংলাদেশটাই তিনি আয়নাঘরে পরিণত করেছিলেন। আত্মগোপন করে থাকা বাংলাদেশে সম্ভব ছিল না। যারা টাকা পাচারকারী তারা প্রতাতের সাথে ঘোরাফেরা করেছে। যারা খুনি হত্যাকারী তাদের পিঠে আওয়ামী লীগের সিল থাকলে তারা সমাজের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হয়ে গেছেন। বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র এখনও নিরাপদ নয়। অবাধ সুষ্ঠু নির্বাচন কবে হবে এটি নিয়ে নানা ধরনের গোজামিল দেখতে পাচ্ছি। এটা হবার কথা নয়। শেখ হাসিনার দুঃশাসনমুক্ত বাংলাদেশে আমরা দেখব গণতন্ত্রের শর্তগুলো পূরণ হচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করবে, স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে সংগঠন করবে। এটার জন্যই এই লড়াই এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এখানে কোনো গুন্ডামি সন্ত্রাসীর আশ্রয় থাকবে না, যেটা শেখ হাসিনা করেছিলেন। রিজভী বলেন, কয়েকটি রাজনৈতিক দল যারা আন্দোলনের সমর্থন করেছেন তারা অবশ্যই আন্দোলনে ছিল, কিন্তু সেভাবে কি তারা ছিলেন এটাও প্রশ্ন। তবে গণতান্ত্রিক আন্দোলনে তাদের সমর্থন ছিল। আমাদের ছাত্র ভাইরা একটা দল করেছেন এনসিপি, এটা করতেই পারেন, এজন্যই তো আন্দোলন সংগ্রাম হয়েছে। যতদিন আপনারা সাধারণ ছাত্র দিলেন তা
এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ততদিন আমরা আপনাদের আমাদের ছোট ভাই বা সন্তান হিসেবে দেখেছি। এখন আপনাদের মনে করি গণতান্ত্রিক শক্তির একটা অংশ, কিন্তু আপনারা সবকিছু বাদ দিয়ে যখন রাজনৈতিক দল করলে নিশ্চয়ই আমাদের সমালোচনা করবেন। আমাদেরও আপনাদের ব্যাপারে সমালোচনা থাকবে। সেটা হলো, এত ছাত্রের যে জীবন চলে গেল তাদের তো বিচার সম্পন্ন হলো না। বিচার সম্পন্ন না করে আপনারা মন্ত্রিত্ব উপদেষ্টা পদ নিয়েছেন, দল গঠন করলেন। এই পার্টি আরও পরে করা যেত বলেও মন্তব্য করেন তিনি। ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে, সমাজের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে, আইন শৃঙ্খলার প্রচণ্ড অবনতি দেখা যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা জটিল হচ্ছে, শুল্ক হার 50% হয়ে গেছে। নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন না করলে এসব সমস্যা আরও বাড়বে বলেও জানান তিনি।